এখনকার দিনের মেয়েরা অসভ্যের মতো হাতে গলায় পায়ে ট্যাটু করে বেড়ায়। আমার তো একদমই ওসব মেয়েদের পছন্দ নয়। যুগ এমন উন্নতি হয়েছে যে মেয়েরা নিজেদের সভ্যতা ভদ্রতা ভুলে গেছে আর ইচ্ছে করে এমন অসভ্যদের মতো জামা কাপড় পরে যাতে ট্যাটুগুলো দেখা যায়। উফ মা, এখন ট্যাটু করাটা মেয়েদের ব্যক্তিগত ব্যাপার, তুমি এ ব্যাপারে কোনো কথা বলতে পারো না। আর একটা মেয়ে ট্যাটু করেছে বলে সে যে খারাপ তার তো কোনো মানে হয় না। তুই এত ট্যাটু করা মেয়েদের হয়ে কথা বলছিস কেন রে? বেশি বার বেড়েছিস বল। আমি যখন আমার ছেলের বউ নিয়ে আসবো তখন একদম ভালো করে দেখে শুনে নিয়ে আসবো, যাতে গায়ে কোথাও কোনো ট্যাটু না থাকে। আর এখন ভালো কোনো চাকরি পেতে গেলে, বিশেষ করে সরকারি চাকরি, তাতে মেয়েদের গায়ে ট্যাটু করার একদম অনুমতি নেই। আবার তুমি আমার বিয়ে নিয়ে কথা বলছো। আর বলছি শোনো, এমনও তো হতে পারে যে তোমার গৃহবধূ হবে, হয়তো চাকরি করবে না, কিন্তু তার গায়ে যদি ট্যাটু থাকে সেও কি খারাপ হয়ে যাবে বলো? আমি তোর এত কথা শুনতে চাইছি না। তুই বেকার বেকার ট্যাটুর হয়ে সাফাই গাস না। আর শোন, আমি তোর জন্য আমার বান্ধবীর মেয়ের সঙ্গে কথা বলেছি। আমি চাই তুই আমার বান্ধবীর মেয়ে পিয়ালিকে বিয়ে কর। রাজ কিছুতেই এই কথা শুনে পিয়ালিকে বিয়ে করার জন্য রাজি হয় না, কারণ সে আগে থেকেই কলেজের বান্ধবী সুতপাকে পছন্দ করে। আর রাজ যে এত ট্যাটু করা মেয়েদের হয়ে কথা বলছে তার পেছনে একটা কারণ ছিল। রাজের বান্ধবী সুতপার হাতে, পিঠে এবং গলায় ট্যাটু করা। সুতপা বরাবরই নিজের গায়ে ট্যাটু করতে পছন্দ করে, কিন্তু তার মানে এই নয় সুতপা খারাপ মেয়ে। ট্যাটু করা তার এক শখের জিনিস ছিল। রাজ তখনই তার মাকে সুতপার কথা বলে, কিন্তু রাজ কিছুতেই তার মাকে সুতপার গায়ে ট্যাটু আছে সেই কথা বলে না। মা, আমি বিয়ে করলে আমার কলেজের বান্ধবী সুতপাকে বিয়ে করব। আর ও খুব ভালো মেয়ে, এখনকার দিনের মেয়ের মতো নয়। তাই তুমি একবার সুতপার সাথে কথা বলো, নিশ্চয়ই তোমার ভালো লাগবে। ও, তুমি আগে থেকে কাণ্ড ঘটিয়ে বসে আছো? বাবা, বেকার বেকার বান্ধবীর মেয়ের সঙ্গে আমার সম্মানটা নষ্ট হলো। তুই তো আমাকে আগে থেকেই বলে দিতে পারতিস যে তুই তোর পছন্দ করা মেয়েকেই বিয়ে করবি। সে যাই হোক, তোর পছন্দের মেয়ের গায়ে কোনো ট্যাটু নেই তো? রাজ তার মায়ের কথা শুনে খুবই চিন্তায় পড়ে, কিন্তু সে তার মাকে মিথ্যা কথা বলতে বাধ্য হয়। না মা, আমার বান্ধবীর গায়ে ট্যাটু নেই। দিশা দেবী সুতপা এবং তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রাজি হয়। রাজ এবং তার মা যেদিন সুতপাকে দেখতে যায় সেদিন সুতপা ইচ্ছা করে ফুল হাতা জামা পরে, যাতে তার গায়ের ট্যাটু দেখা না যায়। কি সুন্দর নিজের গায়ে, হাতে আর গলায় ট্যাটু করলাম, আর এখন সেই ট্যাটু কিনা আমার শাশুড়ি মাকে আমি দেখাতে পারবো না। আমার আর ভালো লাগে না। ট্যাটুগুলো আমার শরীরে একদম জ্বলজ্বল করছে, আর এগুলোকে এখন ঢেকে রাখতে হবে। ট্যাটুগুলো ঢেকে রেখেছে বলে সুতপার মন খুবই খারাপ করে। সুতপা পুরোপুরি তৈরি হয়ে রাজ এবং তার মায়ের সামনে চলে যায়। যেহেতু সুতপা দেখতে খুবই সুন্দর ছিল, তাই দিশা দেবী সুতপাকে পছন্দ করে নেয়। কিন্তু সুতপার সামনে দিশা দেবী ট্যাটু করা মেয়েদের নিয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে, আর সুতপা নিজের রাগ খুবই সন্তর্পণে চেপে রাখে। এভাবেই দুই পরিবারের সহমতে সুতপা এবং রাজের বিয়ের দিন ঠিক করা হয়। আর দেখতে দেখতে রাজ ও সুতপার বিয়ে হয়ে যায়। বিয়ের পর সুতপা রাজের সঙ্গে নিজের শ্বশুর বাড়িতে চলে আসে। আচ্ছা বৌমা শোনো, এই গরমের মধ্যে তোমাকে এরকম গা ঢাকা, গা ভর্তি জামা কাপড় পরে থাকতে হবে না, কারণ যা গরম পড়ছে তুমি এই গরমের মধ্যে হালকা পাতলা হাফ হাতা জামা কাপড় পরতে পারো, কোনো অসুবিধা নেই। এটা তোমার শ্বশুর বাড়িতে কি হয়েছে? আমি তো তোমাকে মেয়ের চোখেই দেখবো, ঠিক আছে? তুমি চাইলেই কিন্তু ঢিলা ঢালা হালকা পাতলা জামা পরতে পারো। না না মা, আসলে এখন প্রচুর গরম পড়েছে তো, আর এই গরমের মধ্যে আমাকে প্রত্যেকদিনই কলেজে যেতে হয়, তাই আমার গলায়, ঘাড়ে আর হাতে ট্যান পড়ে ভীষণ কালো হয়ে গেছে। তাই যাতে আমার হাতে আর গলায় আর ট্যান না পড়ে, সেই জন্য আমি এরকম জামা কাপড় পরেছি। এই বলে সুতপা নিজেকে কোনো রকমই বাঁচিয়ে নেয়, আর দিশা দেবীও তার নতুন বৌমাকে বিশ্বাস করে। এভাবে বিয়ের দিন থেকেই সুতপা সবসময় গা ভর্তি জামা কাপড় পরে থাকে, যাতে তার শরীরের কোনো অংশ ঠিকভাবে দেখা না যায়। আর এই দেখে সুতপার শাশুড়ি মা সুতপাকে নিয়ে সন্দেহ করতে শুরু করে। একদিন সুতপার এক বান্ধবী পম্পা সুতপার সঙ্গে দেখা করতে তার শ্বশুর বাড়িতে আসে। পম্পা যেহেতু সুতপার শ্বশুর বাড়িতে হঠাৎ করে চলে আসে, তাই সুতপা একটু অপ্রস্তুতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়। কিরে, আমি বিদেশে চাকরি করি বলে তুই তো আমাকে তোর বিয়েতে নিমন্ত্রণ পর্যন্ত করিসনি। আমাকে না জানিয়ে বিয়ে করে নিলি। ভাগ্যিস কাকু কাকিমার কাছ থেকে তোর শ্বশুরবাড়ির ঠিকানাটা নিলাম, না হলে তো তোর সঙ্গে দেখাই হতো না। আরে না রে, তুই আমাকে ভুল ভাবছিস। আমি বুঝতে পারিনি তুই বিদেশ থেকে ফিরে এসেছিস, না হলে তোকে আমি নিশ্চয়ই আমার বিয়েতে নিমন্ত্রণ করতাম। পম্পা যেহেতু বিদেশে চাকরি করে, তাই তার হাতে, গলায়, পায়ে এবং শরীরের বিভিন্ন অংশে সুন্দর সুন্দর ট্যাটু করা থাকে। আর এই দেখে দিশা দেবীর গা হাত পা একেবারে জ্বলে ওঠে। বৌমা, তোমার বান্ধবী কেমন? আমাদেরকে না জানিয়েই আমাদের বাড়িতে চলে এসেছে।
ইস, গায়ে হাতে পায়ে গলায় কেমন অসভ্য জঙ্গলিদের মতো ট্যাটু করা। এসব বাজে মেয়েদের কোনোদিনও ভালো ঘরে বিয়ে হবে না, আর এরা কখনো সংসারও করতে পারবে না। কোনো ভালো ঘরের ছেলে এরকম ট্যাটুওয়ালা মেয়েকে বিয়েই করবে না। দিশা দেবীর এমন কথা শুনে পম্পা খুবই রেগে যায়, আর সেই জন্য পম্পা প্রতিবাদ করে ওঠে। আপনি আমাকে এত খারাপ খারাপ কথা শোনাচ্ছেন কেন? আপনি আমার গায়ে ট্যাটু দেখে বলছেন আমি খারাপ মেয়ে, আমাকে ভালো ঘরের ছেলে বিয়ে করবে না। তাহলে আপনার বৌমাও নিশ্চয়ই খারাপ, কারণ আপনার বৌমার হাতে পায়ে গলায় ট্যাটু করা, আর ওর ট্যাটুগুলো যাতে দেখা না যায় তাই জন্য তো সবসময় সুতপা গা ঢাকা জামা কাপড় পরে থাকে। আর এখন যখন আপনার ছেলে সুতপাকে বিয়ে করেছে, তাহলে আপনার ছেলেও খারাপ ঘরের ছেলে। পম্পার মুখে এমন কথা শুনে দিশা দেবীর মাথায় আকাশ ভেঙে পড়ে, আর সুতপাও কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সেই মুহূর্তেই দিশা দেবী তার বৌমাকে ফুল হাতা জামা কাপড় খুলে হাফাতা ঢিলা ঢালা জামা কাপড় পরে আসতে বলে, যাতে দিশা দেবী সুতপার শরীরের ট্যাটুগুলো দেখতে পায়। সুতপারও আর কিছু করার থাকে না, সে তার শাশুড়ি মায়ের কথা মতো হাফাতা ঢিলা ঢালা জামা পরে সেখানে চলে আসে। আর দিশা দেবী তখনই দেখতে পায় তার নতুন বৌমার গায়ে হাতে গলায় ট্যাটু করা, আর এই দেখে দিশা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। তুমিও এখনকার দিনের অসভ্য মেয়েদের মতোই, তার মানে তোমার গায়ে হাতে গলায় এরকম অসভ্যদের মতো ট্যাটু করা, তাই জন্য তুমি সবসময় গা ঢাকা জামা কাপড় পরে থাকতে। আমি কিছুতেই তোমার মতো অসভ্য মেয়েকে আমার বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না। মা প্লিজ, আপনি আমার উপর দয়া করে রাগ করবেন না। আমার ছোটবেলা থেকে গায়ে হাতে পায়ে ট্যাটু করার শখ ছিল, আর আমার গায়ে যে ট্যাটু করা সেই ব্যাপারে আপনার ছেলে সবকিছুই জানে। আর পম্পা, তোর লজ্জা করলো না আমার সংসারে আগুন ধরাতে? তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই বলে সুতপা তার বান্ধবীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কিন্তু তবুও দিশা দেবী তার বৌমাকে কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে তার ছেলে এবং বৌমাকে খুবই খারাপভাবে অপমান করতে শুরু করে। রাজ, তুই ভালো করেই তো জানতিস আমি ট্যাটু করা মেয়েদেরকে একদমই পছন্দ করি না, আর যাদের গায়ে ট্যাটু থাকে তাদেরকে তো আমি মোটে দু চোখে দেখতে পারি না। তোরা দুজনেই আমাকে ঠকিয়েছিস, তাই আমি এই বিয়ে কিছুতেই মেনে নিলাম না, আর এই ট্যাটুওয়ালা বৌমাকে আমি কিছুতেই আমার বাড়ির বউ হিসেবে মানবো না। এই বলে দিশা দেবী রাগ করে নিজের ঘরে চলে যায়। তারপর থেকে সুতপা ফুল হাতা জামা কাপড় পরে নিজের ট্যাটু ঢেকে রাখার চেষ্টা করে না, আর এর ফলে সকালবেলা ঘুম থেকে উঠে সুতপার শাশুড়ি মা যখন সুতপার ট্যাটুগুলো দেখতে পায়, তখনই তার রাগ আরো দ্বিগুণ হয়ে যায়। সে তার বৌমার হাতে জল পর্যন্ত স্পর্শ করতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন দিশা দেবী পার্কে ঘুরতে যায়। কিরে দিশা, আমরা শুনেছি তোর বৌমার গায়ে নাকি অনেকগুলো ট্যাটু আছে, তা তুই এতদিনে তোর বৌমার গায়ে ট্যাটুগুলো দেখতে পারলি না? নতুন বৌমা বাড়িতে এসে নিজের শাশুড়ি মাকে পরিবর্তন করতে পারলো না? কোথায় আমিও ভাবলাম তুইও তোর বৌমার মতো এবার হয়তো হাতে পায়ে গায়ে ট্যাটু করে ঘুরে বেড়াবি। শোন, একদম ফালতু কথা বলিস না। তোর কি করে মনে হলো যে আমি এই বয়সে নিজের গায়ে হাতে পায়ে ট্যাটু করে ঘুরে বেড়াবো? আর তুই আমার বৌমার ব্যাপারে কি কথা বলছিস? নিজের বাড়ির মেয়েকে দেখেছিস? তোর মেয়েরও তো কাঁধে ট্যাটু করে একটা ময়ূর আঁকা আছে। নিজের ঘর আগে সামলা, তারপর পরকে দেখতে আসবি। শোন, মেয়ে আর বৌমার মধ্যে পার্থক্য হয়, আর আমি আমার মেয়েকে বলে দিয়েছি বিয়ের আগে পার্লারে গিয়ে ট্যাটু পরিষ্কার করিয়ে আসতে, তারপর আমি ওকে বিয়ে দেব। কিন্তু তুই তোর বৌমার ট্যাটু এখনো পরিষ্কার করতে পারলি না? ছি, কি অসভ্য মেয়ে! খোলামেলা পোশাক পরে বাজারে দোকানে যায় আর সারা শরীরে ট্যাটু দেখা যায়, দেখতে ভীষণ খারাপ লাগে। বান্ধবীর কাছ থেকে দিশা দেবী এরকম অপমান কিছুতেই মেনে নিতে পারে না, তাই সে বাড়িতে গিয়ে তার বৌমার বাইরে বেরোনোই বন্ধ করে দেয়। এর ফলে সুতপাকে সারাদিন বাড়িতে বদ্ধ হয়ে থাকতে হয়। একদিন সুতপা ফোন দেখছে, এমন সময় একটা বিজ্ঞাপন তার চোখে পড়ে। আমি যে পার্লার থেকে ট্যাটু করাই, সেখানে কাঁধে ট্যাটু করানোর উপর 50% ডিসকাউন্ট চলছে, আর আমার বরাবরই কাঁধে ট্যাটু করানোর খুব ইচ্ছা। আমার শরীরে এখনো পর্যন্ত 3টে ট্যাটু আছে, আর একটা ট্যাটু আমি এখন করিয়ে নেব। তাতে আমার শাশুড়ি মা আমাকে বকা দিলেও কিছু যায় আসে না। সুতপা নিজের কাঁধে ট্যাটু করানোর কথা রাজকে বলে, কিন্তু রাজ কিছুতেই বিষয়টা পছন্দ করতে পারে না। দেখো সুতপা, আগে তোমার ঘাড়ে গলায় হাতে ট্যাটু করানো ছিল বলে আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু দয়া করে এখন আর নতুন করে কাঁধে ট্যাটু করতে যেও না, কারণ একই মা তোমাকে সহ্য করতে পারে না। তার উপর তুমি যদি আবারও ট্যাটু করাও, তখন কিন্তু বাড়িতে আবার নতুন করে ঝামেলা সৃষ্টি হবে। আমি কিছুতেই তোমার কোনো কথা শুনবো না। আমি আমার কাঁধে ট্যাটু করাবই। তোমাকে বিষয়টা জানানো ছিল, তাই আমি জানিয়ে দিয়েছি। এই বলে সুতপা তার শাশুড়ি মায়ের কাছে যায় আর মিথ্যা কথা বলে নিজের কাঁধে ট্যাটু করানোর জন্য চলে যায়।
যাক, আমার নতুন বৌমার মাথায় অনেক শুভ বুদ্ধির উদয় হয়েছে, কারণ ও আমাকে বলে গেল ও পার্লারে গিয়ে সব ট্যাটুগুলো পরিষ্কার করে আসবে, আর আমার কোনো চিন্তা থাকবে না। এমনিতে ওর হাতে গলায় ট্যাটুতে কি সব ভাষায় কি লেখা আছে আমি তো পড়ে বুঝতেও পারি না। ট্যাটুগুলো সব মুছে নিলে আমার বৌমাকে দেখতে খুব সুন্দর লাগবে। এই বলে দিশা দেবী তার বৌমার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অন্যদিকে সুতপা ট্যাটু পার্লারে গিয়ে নিজের কাঁধে সুন্দর করে ট্যাটু করে আর রোমান ভাষায় একটা নাম লিখিয়ে নেয়। তার কাঁধে ট্যাটুটাকে দেখতে খুবই সুন্দর লাগে, আর এত সুন্দর ট্যাটু দেখে সুতপা খুবই খুশি হয়। কিন্তু সে ভয়ে ভয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু তার শাশুড়ি মা যখন দেখে সুতপা ট্যাটু পরিষ্কার না করে কাঁধে আবার একটা ট্যাটু করে বাড়িতে ফিরেছে, তখন সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। তুমি আমাকে মিথ্যা কথা বলে নিজের কাঁধে আবার একটা ট্যাটু করে এসেছো? তোমার মতো অসভ্য মেয়ে আমি কোথাও দেখিনি। আমি ভাবলাম তুমি ট্যাটু পরিষ্কার করে আসবে। আমি তোমাকে কিছুতেই আর এই বাড়িতে থাকতে দেব না। তুমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে তোমার বাড়িতে ফিরে যাও। সেখানে গিয়ে খোলামেলা পোশাক পরে ট্যাটু করে ঘুরে বেড়াও। আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বাড়িতে আমি এসব মেনে নেব না। মা, আপনি আমার উপর বেকার বেকার রাগ দেখাবেন না। আগে আমার ট্যাটু করার কারণটা শুনুন, তারপর আমাকে বকা দেবেন। আজ থেকে 2 দিন পর আপনার জন্মদিন আসছে, আর আমি সেটা ভালো করেই জানি। সেই কারণেই আমি ট্যাটু করিয়েছি। আমার জন্মদিন আসছে বলে তুমি ট্যাটু করিয়েছো? ছ্যাবলামো মারার জায়গা পাও না? তোমার এসব কথা আমি আর শুনবো না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। মা, আমি আপনার জন্মদিনের উপহার হিসেবে আপনার নাম নিজের কাঁধে ট্যাটু করে রোমান ভাষায় লিখিয়েছি। আর এই যে আমার হাতে ট্যাটুটা দেখছেন, এটা আমি বিয়ের আগে করিয়েছি। আর এখানেও রোমান ভাষায় আপনার ছেলের নাম লেখা। আর আমার গলায় যে দুটো ট্যাটু আছে, সেই ট্যাটু দুটোতে আমার বাবা আর মায়ের নাম লেখা। নিজের শরীরে প্রিয়জনীদের ট্যাটুর নাম লেখাতে আমার খুব ভালো লাগে। সুতপার এরকম ট্যাটু করার কারণ শুনে তার শাশুড়ি মা একেবারে অবাক হয়ে যায়। তুমি ট্যাটু করে আমার নাম নিজের কাঁধে লিখেছো, তার সাথে সাথে আমার ছেলের নাম তোমার বাবা মায়ের নামও লিখেছো। কিন্তু কেন? এরকম করার পেছনে তোমার কারণটা কি শুনি? আমি বললাম তো মা, আমি আমার জীবনে সব থেকে বেশি যাদেরকে ভালোবাসি তাদের নাম আমি ট্যাটু করে নিজের গায়ে খোদাই করে রাখতে চাই, যাতে তাদের ভালোবাসা আমার রক্তে মিশে যায়। এখন বিয়ের পরে আমি আমার স্বামীর সঙ্গে আপনাকেও খুবই ভালোবাসি, তাই আপনার জন্মদিন আসতে না আসতেই আমি আপনার নাম নিজের কাঁধে লিখিয়ে নিয়েছি। নিজের বৌমার মুখে এমন কথা শুনে দিশা দেবীর খুবই ভালো লাগে, তাই সে তার নতুন বৌমাকে আর বকাবকি করে না। কিন্তু সেদিনের পর থেকে সুতপা তার শাশুড়ি মায়ের কথা মেনে চলে। সে আর নতুন করে তার শরীরে কোনো রকমের ট্যাটু করায় না। এভাবেই সুতপা তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। রঞ্জনা দেবী তার 2 ছেলের সঙ্গে গ্রামের 2 মেয়ের বিয়ে ঠিক করে। তার বড় ছেলে স্বপনের বিয়ে ঠিক হয় সুন্দরী ফর্সা সুজাতার সঙ্গে, আর তার ছোট ছেলে রতন একটু বেটে এবং কালো হওয়ায় রঞ্জনা দেবী তার সঙ্গে একটি খারাপ দেখতে এবং কালো গায়ের রঙের মেয়ে নিকিতার বিয়ে ঠিক করে। রঞ্জনা দেবী এবং তার মেয়ে পিয়ালি সবসময় রতনকে তার বেটে উচ্চতা এবং গায়ের কালো রঙের জন্য খুব খারাপ খারাপ কথা বলে, আর সেই কারণে রতন যেরকম ঠিক সেরকমই মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়। স্বপনদা, আমি তোর আর সুজাতা বৌদির বিয়ের পর বাসর রাত নিয়ে খুব এক্সাইটেড। বাসর রাতে আমি আমার বান্ধবীদের সঙ্গে সারা রাত জাগবো, আর অনেক নাচ গান হই হুল্লোড় করবো, ঠিক আছে? শোন বনু, আমাকে আর বৌদিকে কিন্তু বেশি ডিস্টার্ব করবে না বলে দিলাম, কেননা আমরা এমনিতেই বিয়ে করে টায়ার্ড থাকবো। আর তাই প্লিজ আমাদের একটু ঘুমাতে দিস। আর এমনিও গ্রামের দিকে যদি বেশি গান বাজনা নাচ করিস তাহলে কিন্তু পাড়া প্রতিবেশীরা বিয়ে বাড়িতে ছুটে আসবে বলে দিলাম। শোন, তোকে ওসব ব্যাপারে ভাবতে হবে না, আমি সুজাতা বৌদির সঙ্গে বুঝে নেব। এমন সময় রতন সেখানে চলে আসে। সে তার দাদা এবং বোনের কথা শুনতে পায়, কিন্তু রতনের মনে মনে খুবই খারাপ লাগে, কারণ সকলে স্বপন এবং সুজাতার বিয়ে এবং বাসর রাত নিয়ে খুবই উত্তেজিত থাকে। কিন্তু স্বপন এবং সুজাতার সঙ্গে সঙ্গে যে রতন ও নিকিতারও বিয়ে হচ্ছে, সেই ব্যাপারটা সকলেই প্রায় ভুলে যায়। বনু, তুই শুধু দাদার বিয়ের বাসর রাতের কথা বলছিস কেন? দাদার বৌদির সাথে আমি আর নিকিতাও বাসর ঘরে থাকবো, কেননা সেদিন আমার আর নিকিতারও তো বিয়ে। তুই আমাদের বাসর রাতে নাচ গান করিস কেমন? কেননা আমার একমাত্র বোন আমার আর আমার বউয়ের বাসর রাতে মজা করবে, এটা দেখতে আমার খুবই ভালো লাগবে। প্লিজ রতনদা, তুই নিজের আর তোর বউয়ের কথা বলিস না তো। আমি আমার বান্ধবীদেরকে বলিনি যে আমার দাদার সঙ্গে সঙ্গে তোরও বিয়ে হচ্ছে, কারণ তোর ওই কালো বউকে যদি আমার বান্ধবীরা দেখে নেয় তাহলে ওরা তো বিয়ে বাড়িতেই আসবে না। আর পড়ে রইল বাসর রাত জাগার কথা, তোর বাসর ঘরে তো আমি ঢুকবোই না। এই বলে পিয়ালি সেখান থেকে চলে যায়। পিয়ালির কথা শুনে স্বপন এবং রঞ্জনা দেবী দুজনেই জোরে জোরে হাসতে থাকে। এর ফলে রতনের খুবই খারাপ লাগে। অন্যদিকে পিয়ালি ঘরে গিয়ে সুজাতাকে ফোন করে।
বৌদি, তোমার আর দাদার বাসর ঘরে নাচ গান করার জন্য আমি গানের প্লে লিস্ট সিলেক্ট করেছি, তাই তুমি তোমার পছন্দের বিয়ের গান আমাকে কিন্তু সাজেস্ট করে দাও, আমি সেই গানগুলো লিস্টে লিখে নেব। ওয়াও পিয়ালি, এটা তো দারুণ ব্যাপার। আর তোমাকে আমার বলার আছে যে তোমার বান্ধবীদের সঙ্গে সঙ্গে আমারও কিন্তু বান্ধবী বাসর ঘরে থাকবে, তাই তুমি সবাইকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করো, আর আমি তোমাকে আমার পছন্দের গানের লিস্ট মেসেজ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি মেসেজ করো কিন্তু। এই বলে পিয়ালি ফোন রেখে দেয়। সুজাতা যখন নিজের পছন্দের গান পিয়ালিকে মেসেজ করছে, তখন সুজাতার পাশে নিকিতা উপস্থিত থাকে, কারণ নিকিতা ছিল সুজাতার জেঠির মেয়ে। সুজাতার যখন স্বপনের সঙ্গে বিয়ে ঠিক হয়, তখন রতনের জন্য কালো নিকিতাকে পছন্দ করা হয়, কারণ রতন এবং নিকিতার বিয়ে ঠিক হতে খুব সমস্যা হচ্ছিল, তাই দুই কালো পাত্রপাত্রীর বিয়ে ঠিক করে দেওয়া হয়। আমার বিয়ের পর বাসর ঘরে খুব মজা হবে, কারণ আমার ননদ বাসর ঘর নিয়ে অনেক প্ল্যান করছে। আমি বিয়ের ফুল ফুটবে যখন তোমায় প্রথম দেখেছিলাম, আর যেন ওই কি গানটা, হ্যাঁ, যতই করো বাহানা যতই করো না না না, এই গানটা, এই গানগুলো আমি সব আমার ননদকে পাঠিয়ে দিচ্ছি। সুজাতা, তোর বাসর ঘরে তো আমি আর আমার বড় থাকবো, কিন্তু ননদ তো আমাকে ফোন করলো না, কি জানি ফোনটা সুইচ অফ হয়ে গেছে নাকি আমার, দেখি তো। এই বলে নিকিতা নিজের ফোনের দিকে তাকায়, কিন্তু পিয়ালি তাকে ফোন করে না। ফলে সুজাতা মুচকি মুচকি হাসতে থাকে, কারণ সে ভালো করেই বুঝতে পারে যে নিকিতা যেহেতু খুবই কালো, তাই নিকিতার বিয়ে কিংবা বাসর ঘর নিয়ে পিয়ালির কোনো রকম উত্তেজনা থাকে না। তাই সুজাতা আরো কাটা খায় নুনের ছিটা দিয়ে দেয়। হ্যাঁ রে, তোকে ফোন করেনি তো কি হয়েছে, নিজে একবার পিয়ালিকে ফোন করে নে, তারপর নিজের পছন্দের সব গানগুলো পিয়ালিকে জানিয়ে দিবি। আর শোন, এখন আমাকে বেশি জ্বালাতন করিস না, কেমন? নিকিতা সুজাতার কথা শুনে পিয়ালিকে ফোন করে, আর পিয়ালিকে বাসর ঘর নিয়ে কথা বলা মাত্রই পিয়ালি প্রচন্ড পরিমাণে নিকিতার উপর রেগে যায়। ইস কালো বৌদি, তোমার তো দেখছি বাসর ঘরে আনন্দ করার শখ কম নয়। নিজের মুখটা একবার আয়নায় দেখেছো, তারপর বাসর রাতে জাগার কথা ভাববে, কারণ তোমার গায়ের রং যা কালো, বাসর রাত জাগলে তোমার চোখ মুখ আরো কালো হয়ে যাবে। আর আমার তো তোমার বাসর ঘরে জেগে থাকতে বইই গেছে। না না, মানে আমি বলছিলাম, তুমি যদি আমাদের বাসর ঘরে আনন্দ না করো, তাহলে তোমার রতন দাদার খারাপ লাগতে পারে, সেই কারণেই আমি বলছিলাম। আমার দাদাকে নিয়ে তোমাকে এখন থেকে চিন্তা করতে হবে না, তুমি এখন থেকে তোমার গায়ের রং কিভাবে ফর্সা করবে সেই নিয়ে চিন্তা করো, যত সব। এই বলে পিয়ালি নিকিতার মুখের উপর ফোন কেটে দেয়। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে, আর বাসর রাতে সুন্দর করে সাজবে গুজবে বলে সুজাতা নিজের জন্য অনেক শপিং করে, কিন্তু নিকিতাকে কিছুই কিনে দেওয়া হয় না। আর বাড়িঘর তোর এমন ভাবে সাজানো হয় এবং শপিং করা হয়, মনে হয় যেন একমাত্র সুজাতারই বিয়ে হবে। ফলে নিকিতা খুবই কষ্ট পায়। একদিন আমার বাসর ঘরে আমার ননদিনীর সঙ্গে আমিও নাচ গান করবো, তাই আমি ভালো করে নাচ প্র্যাকটিস করে নিই। আর পিয়ালি আমাকে ভালো ভালো ডান্স স্টেপও ভিডিও কলে শিখিয়ে দিয়েছে। এই বলে সুজাতা আয়নার সামনে সেজে গুজে নিজে একা একাই নাচতে শুরু করে। যতই করো বাহানা যতই করো না না না, বাসর রাতে বিয়ের ফুল ফুটবে, বাজবে বিয়ের সানাই বাজনা। যতই করো বাহানা স্বপন, যতই করো বাহানা, বিয়ের ফুল ফুটবে, বাজবে সানাই বাজনা। নিকিতা দরজার পেছনে লুকিয়ে লুকিয়ে সুজাতার এরকম নাচের গান দেখে তার চোখে জল চলে আসে, কারণ সে নাচ গান কিছুটি প্র্যাকটিস করতে পারে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। দুই ভাই এবং দুই বোনের বিয়ে উপলক্ষে পাত্রপক্ষ এবং কন্যাপক্ষের বাড়ি আলোতে সেজে ওঠে। সেদিন সুজাতা সেজে গুজে নিজের ঘরে বসে আছে, এমন সময় পিয়ালি তার কাছে আসে। বৌদি, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে, আর ওই নিকিতাকে দেখলাম, কি বাজে দেখতে গো ওকে, গায়ের রং একেবারে কয়লার থেকেও কালো, তোমার রূপের সঙ্গে ওর কোনো তুলনাই হয় না। সেই কারণে আমি চাই না যে রতনদা আর ওই নিকিতার বাসর ঘরে থাকুক। আরে তুমি এখন থেকে এত চিন্তা করছো কেন? আমারও তো একেবারেই পছন্দ নয় যে ওই বাজে দেখতে নিকিতা আমাদের পাশে বসে একই সঙ্গে বাসর ঘর জাগবে। তাই আমাদের বিয়ে হয়ে গেলে আমি যে করেই হোক ওকে বাসর ঘরে ঢুকতে দেব না। ঠিক আছে বৌদি, কারণ আমার সব বান্ধবীরা আসবে, আর তোমারও অনেক বান্ধবীরা আসবে। ওরা যদি ওরকম কালো নিকিতা আর আমার রতনদাকে দেখে, তাহলে খুব হাসাহাসি করবে, আর আমাদের বাসর ঘরের আনন্দটাই মাটি হয়ে যাবে। ঠিক বলেছো, শুধু আমি আর স্বপনদাই বর বউ হিসেবে বাসর ঘরে থাকবো। পিয়ালি তার সুন্দর এবং ফর্সা বৌদির কথা শুনে খুবই খুশি হয়। কিছুক্ষণের মধ্যে স্বপনের সঙ্গে পিয়ালির এবং রতনের সঙ্গে নিকিতার বিয়ে হয়ে যায়। কিন্তু নিকিতা এবং রতনের কালো রং দেখে আত্মীয় স্বজনরা মুচকি মুচকি হাসতে থাকে। তারা অনেক খারাপ খারাপ মন্তব্যও করে।
ফলে বিয়ের সময় নিকিতা এবং রতনের মুখ ছোট হয়ে থাকে। বিয়ের পর চলো নিকিতা, আমার ছোট বোন পিয়ালি আমাদের সবার জন্য বাসের ঘরের ব্যবস্থা করেছে, তাই আমরা এখন বাসের ঘরে গিয়ে সবার সাথে মিলেমিশে অনেক আনন্দ করব। কিন্তু ওরা যদি আমাকে তোমার বাসর ঘরে ঢুকতে না দেয়, কারণ একে ওরা আমার কালো রঙের জন্য আমাকে পছন্দ করে না। এই কারণে বিয়ের আগে আমি যখন তোমার বোনকে ফোন করে বাসর ঘরে জাগার কথা বলেছিলাম, তখনও খুব রেগে গিয়েছিল। শোনো, বিয়ের পর বাসের ঘরে যাওয়ার জন্য যেমন স্বপ্ন আর সুজাতার অধিকার আছে, তেমন আমার আর তোমার অধিকার আছে, তাই আমরা ওদের সাথে বাসের ঘরে জাগবো। এই বলে রতন নিকিতাকে নিয়ে বাসর ঘরের দিকে যায়, আর পিয়ালি সুন্দর করে ফুল দিয়ে এবং প্রদীপ জ্বালিয়ে বাসর ঘর সাজিয়ে ফেলে। এত সুন্দর বাসর ঘর দেখে স্বপন এবং সুজাতা ভীষণ পরিমাণে খুশি হয়। তারা সবাই মিলে বাসর ঘরে বসে অনেক হাসি ঠাট্টা এবং আনন্দ করতে থাকে। এমন সময় রতন তার বউকে নিয়ে সেখানে ঢুকতে যায়। নিকিতা, তুই আর তোর বর একদমই বাসর ঘরে ঢুকতে পারবি না, কারণ দেখতেই তো পাচ্ছিস ঘরটা একই ছোট, তাই আমরা অনেক কষ্ট করে বসে আছি। সুতরাং তুই আর তোর বর যদি আমাদের সঙ্গে একসঙ্গে বাসর ঘরে থাকিস, তাহলে আমাদের অনেক সমস্যা হতে পারে। সুজাতার এমন কথা শুনে নিকিতা এবং রতন মনে মনে খুবই কষ্ট পায়। নিকিতা এবং রতন খুব ভালো মতোই বুঝতে পারে যে সবাই মিলে পরিকল্পনা করেই এরকম ছোট ঘরে বাসর ঘরের অনুষ্ঠান পালন করছে, যাতে সেখানে নিকিতা এবং রতন উপস্থিত থাকতে না পারে। ঠিক আছে সুজাতা, কোনো ব্যাপার নয়, তোরা তাহলে এখন আনন্দ কর। কিন্তু আমি আর রতন তাহলে কোথায় বাসর ঘর পালন করব? কারণ গ্রামের দিকের বিয়ে বাড়ি বুঝতেই তো পাচ্ছিস, এই বিয়ে বাড়িতে একটা ঘর ছাড়া আর কোনো ঘরই নেই। কেন, তুমি আর রতনদা উঠানে গিয়ে ঘুমিয়ে পড়ো, আর যদি তোমাদের ইচ্ছা হয় উঠানে বসে নিজেদের বাসর ঘর পালন করতে পারো। কালো বউয়ের আবার বাসর ঘর পালন করার শখ হয়েছে, যাও এখান থেকে বেরিয়ে যাও, কারণ আমরা এখন নাচ গান করবো। এত অপমান শুনে নিকিতা এবং রতন কাঁদতে কাঁদতে বাসর ঘর থেকে বেরিয়ে যায়। বেশ করেছিস পিয়ালি, তোর এই কালো বউদিকে তুই বাসর ঘর থেকে তাড়িয়ে দিয়েছিস, কারণ আমরা যখন নাচ গান করবো, ওর ফটো তুলবো, তখন ওর কালো মুখটা আমাদের ফটোতে চলে আসবে, আর ফেসবুকে সেই ফটো দিলে সবাই হাসাহাসি করবে। আমরা সবাই ফটো দেব #বাসরঘর, আর সেখানে যদি ওরকম কালো মুখ থাকে, তাহলে তো আমরা পুরো ট্রল হয়ে যাব। আরে ওই কারণেই তো ওদের দুজনকে বের করে দিলাম, আমি কালো গায়ের রং একদম সহ্য করতে পারি না। এভাবে সকলে মিলে আনন্দ করে বাসর ঘর জাগতে শুরু করে, আর সেই বাসর ঘরে পিয়ালি, সুজাতা এবং তার বন্ধু বান্ধবীরা অনেক নাচ গানও করতে থাকে। অন্যদিকে কালো, রতন এবং নিকিতা অন্ধকারে উঠানের মধ্যে বসে থাকে। দুজনে বাসর ঘরে এত আনন্দ উৎসবের গান বাজনা শুনে মনে মনে কষ্ট পায়। দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায়। অন্যদিকে পিয়ালি, সুজাতা এবং বাসর ঘরে উপস্থিত সকলে মধ্যরাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক এমন সময় নিকিতার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। সে বাথরুমের দিকে যাবে, এমন সময় না পেরে তাকে বাসর ঘরে দৌড়ে ঢুকতে হয়। বাসর ঘরে জোরে জোরে লাঠির আওয়াজ শুনে সকলের ঘুম ভেঙে যায়। বদমাইশ মেয়ে, তুই আবার আমার ঘরে ঢুকেছিস, তাও আবার হাতে লাঠি নিয়ে। তোকে বাসর ঘরে থাকতে দেইনি বলে তুই আমাদের প্রাণে মারতে চাইছিস? তোরা নিজেদের রূপের অহংকারে এমন অন্ধ হয়ে গিয়েছিস যে তোদের পাশে একটা বিষধর সাপ বসে আছে, সেটা তোরা চোখে দেখতে পাচ্ছিস না। ওই দেখ। এই বলে নিকিতা আবার বিষধর সাপের গায়ে লাঠির বাড়ি মারতে থাকে। অত বড় বিষাক্ত সাপ দেখে বাসর ঘরে উপস্থিত সকলেই ভয় পেয়ে যায়। তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে, ফলে তার পরিবারের সকলেই সেখানে এসে উপস্থিত হয়। নিকিতা নিজের প্রাণের পরোয়া না করে বিষাক্ত সাপটিকে লাঠির বাড়ি মেরে বাগানের দিকে তাড়িয়ে দেয়। আসলে যখন বাসর ঘরের মধ্যে সকলে ঘুমাচ্ছিল, তখন তাদের অজান্তেই একটি বিষধর সাপ ঘরের মধ্যে ঢুকে আসে, আর তারা সেটা টেরও পায় না। কিন্তু নিকিতা সেই সাপটিকে মেরে তাড়িয়ে দিলে সকলে চিন্তামুক্ত হয়। আজকে যদি আমি সঠিক সময়ে সাপটাকে দেখতে না পেতাম, তাহলে বাসর ঘরে উপস্থিত তোরা সবাই নিজেদের প্রাণ হারাতিস। আমার মনে হয় তোরা আমাদের এমন অপমান করেছিস, তাই ঈশ্বর তোদেরকে শাস্তি দেওয়ার জন্য এই সাপটা ঘরে পাঠিয়েছিল। কিন্তু আমি যেহেতু ভালো মানুষ, তাই তোদেরকে শাস্তি দেওয়া নিজের চোখে দেখতে পারলাম না, তাই আমি ঘরে এসে সাপটাকে মেরে তাড়িয়ে দিলাম। নিকিতার এমন কথা শুনে পিয়ালি এবং সুজাতা ভীষণ লজ্জা পেয়ে যায়। বাসর ঘরে উপস্থিত সকলেই নিজেদের ভুল বুঝতে পারে। পিয়ালি এবং সুজাতা নিকিতা এবং রতনের কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং তাদেরকেও বাসর ঘরে এসে আনন্দ করার কথা বলে। বৌদি, আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমাদের গায়ের রং নিয়ে তোমাদেরকে ছোট করব না। আমরা ফর্সা হলেও মানুষ হিসেবে অনেক খারাপ, কিন্তু তুমি ভালো বলে আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দিলে, তাই এখন আমরা বাসর ঘরে সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। নিকিতা এবং রতন পিয়ালির এমন কথা শুনে খুবই খুশি হয়। এভাবেই তারা সকলে মিলে আবার বাসর ঘরে আনন্দ করতে শুরু করে।